সম্মানিত দর্শক শ্রোতা, শুভেচ্ছা, স্বাগতম। আজকের আলোচনার মূল শিরোনাম: রাষ্ট্র সংস্কারের আগে প্রয়োজন রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর সংস্কার। কেননা রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর আমূল সংস্কার ছাড়া রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা মোটেই সম্ভব নয়। এছাড়া রাজনৈতিক দলগুলোর সংস্কারের মতো কঠিন চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য এখনই উপযুক্ত সময়। একটি জাতির জীবনে এই ধরনের সুযোগ বারবার আসে না, তাই এই সুবর্ণ সুযোগকে যে কোনো মূল্যেই কাজে লাগাতে হবে। এই সময়ের মধ্যে যদি রাজনীতি ও রাজনৈতিক দলগুলোকে সংস্কার করা না যায়, তাহলে আগামী ৫০ বছরেও তা করা সম্ভব হবে না। তাই অনতিবিলম্বে রাজনৈতিক বিশেষজ্ঞ ও সকল দলের রাজনৈতিক নেতাদের নিয়ে রাজনীতি ও রাজনৈতিক দল সংস্কার কমিশন গঠন করে সংস্কার কাজ শুরু করতে হবে। তাছাড়া রাজনীতি ও রাজনৈতিক দলগুলোকে যদি সংস্কার না করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন করা হয়, তাহলে দেশ আবারও ৫ই আগস্টের আগের অবস্থায় ফিরে যাবে। দেশে শান্তি স্থিতিশীলতা ফিরে আসবে না। চলমান রাজনৈতিক সংকট অনির্দিষ্টকাল ধরে অব্যাহত থাকবে, যা একটা জাতির জন্য মহা অশনি সংকেত। এই অশনি সংকট কাটাতে হলে রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর মেরামতের কোনো বিকল্প নেই। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে যেই সব সংস্কার নিশ্চিত করতে হবে, তা হলো ২ মেয়াদের বেশি কেউ সরকার প্রধান হতে পারবেন না। সরকার প্রধান দলীয় প্রধান হবেন না। দেশের প্রতিটি রাজনৈতিক দলকে বাধ্যতামূলকভাবে নির্দিষ্ট মেয়াদান্তে দলের কমিটি গঠন করতে হবে। দলের কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত প্রতিটি পর্যায়ের কমিটিকে নির্বাচনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে। কমিটি প্রধান ২ মেয়াদের বেশি থাকতে পারবেন না। এসব বিধিবিধান প্রতিটি রাজনৈতিক দলের গঠনতন্ত্রে সন্নিবেশিত করতে হবে। নির্বাচন কমিশন এই বিষয়টি নিশ্চিত করবেন। এসব নিয়ম কানুন যেই দল ভঙ্গ করবে, সেই দলের নিবন্ধন বাতিল করতে হবে এবং সেই দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য এর কোনো বিকল্প নেই। সম্মানিত দর্শক, বর্তমানে দেশ জুড়ে রাষ্ট্র সংস্কারের হাওয়া বেশ জোরে সোরে বইছে। ২০২৪ সালের ৩৬ জুলাই তথা ৫ই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে রাষ্ট্র সংস্কারের উদ্যোগ নেন। দেশের সংবিধান, নির্বাচন, জনপ্রশাসন সহ বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের জন্য ১১টি সংস্কার কমিশন গঠন করা হয়। ৯টি সংস্কার কমিশন ইতিমধ্যে তাদের রাষ্ট্র সংস্কারের সুপারিশমালা জাতীয় ঐকমত্য কমিশনের কাছে জমা দেয়। জাতীয় ঐকমত্য কমিশন এসব সুপারিশমালা নিয়ে দেশের ৩৪টি রাজনৈতিক দলের সাথে পর্যায়ক্রমে বৈঠক করছে। প্রশ্ন হচ্ছে, এসব রাষ্ট্র সংস্কারের সুপারিশমালা বাস্তবায়ন করবে কে? রাষ্ট্রের মূল অংশীজন রাজনৈতিক দল। রাজনৈতিক দলের নেতা দেশ চালায়। কিন্তু বর্তমানে রাজনৈতিক দল ও রাজনৈতিক দলের নেতারা মহা সংকটে। তাদের অবস্থা ত্রাহিম মধুসূদন। এই অবস্থায় রাজনীতি ও রাজনৈতিক দলের সংস্কার ছাড়া নেতাদেরকে স্বচ্ছতা ও জবাবদিহিতার আওতায় না এনে রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব নয়। সুপ্রিয় দর্শক, ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে ৩০ লাখ শহীদ ও ২,৬৯,০০০ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে বিশ্ব মানচিত্রে
তৎকালীন পূর্ব পাকিস্তান স্বাধীন সার্বভৌম বাংলাদেশ হিসেবে জায়গা করে নেই। দেশ স্বাধীনের পর 1972 সালে স্বল্প সময়ের মধ্যে দেশ পরিচালনার জন্য সংবিধান রচিত হয়। সংবিধানের মূল মন্ত্র গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতা। এত আত্মত্যাগের বিনিময়ে আমরা স্বপ্নের সে স্বাধীন বাংলাদেশ পেলেও জনগণের অর্থনৈতিক মুক্তি এখনো মিলেনি। 22 পরিবারের জায়গায় 22,000 পরিবার দেশের সকল সুযোগ সুবিধা ভোগ করছে। বাক ব্যক্তি, সংবাদপত্রের স্বাধীনতা, ন্যায়নীতি, সাম্য, সুশাসন, গণতন্ত্র, ভোটাধিকার এখনো প্রতিষ্ঠিত হয়নি। গণতন্ত্রের পরিবর্তে বেসামরিক লেবাসে সামরিকতন্ত্র, স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, পরিবারতন্ত্র জাতির ঘাড়ে জগদ্দল পাথরের মতো চেপে আছে। সংবিধানে রাষ্ট্রের সকল ক্ষমতার উৎস জনগণ বলা হলো, বাস্তবে এদেশের জনগণ সার্বিকভাবে উপেক্ষিত, অবহেলিত, বঞ্চিত। জনগণের দামে আমাদের নেতারা কথা বলতে বলতে মুখে ফেনা তুলে ফেললেও বাস্তবে তারা জনস্বার্থের বিপরীতে ব্যক্তি ও গোষ্ঠীর স্বার্থে কাজ করছে। রাষ্ট্র ক্ষমতায় থাকা এবং যাওয়ার নিষ্ঠুর রাজনৈতিক খেলায় মেতে আছে। নেতারা সেবক নয়, প্রভু হয়ে আমজনতার উপর ছড়ি ঘুরাচ্ছে। এই নেতারা জনগণের উপকারের চেয়ে ক্ষতি করেছেন সবচেয়ে বেশি। জনগণের হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচার করছে। রাজনৈতিক দলকে ব্যবসা প্রতিষ্ঠান, আমাদের মহান জাতীয় সংসদকে চেম্বার হাউসে পরিণত করেছে। এক কথায় দেশকে এক মহা বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছে। আমাদের এই রাজনৈতিক নেতারা যদি সৎ দেশপ্রেমিক হতেন, তাহলে আমাদের দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরাও তাদেরকে অনুসরণ করত। আজকে দেশের সর্বস্তরে অনিয়ম, দুর্নীতি, চাঁদাবাদী প্রাতিষ্ঠানিক রূপ লাভ করত না। 36 জুলাইয়ের মতো ছাত্র জনতার গণ-অভ্যুত্থান আমাদের দেখতে হতো না। কিন্তু বিগত 54 বছরে আমাদের রাজনৈতিক নেতারা যা করতে পারতেন তা তারা করেননি। ক্ষমতা বিকেন্দ্রীকরণ করেননি, স্থানীয় সরকারকে শক্তিশালী করা হয়নি, সংবিধান অনুসারে দেশ পরিচালনা করেননি। সংবিধান অনুসারে যদি দেশ পরিচালনা করত, তাহলে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকত, উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত থাকত, দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানেরা খুন খারাপির শিকার হতো না। কিন্তু আমাদের রাজনৈতিক নেতারা ব্যর্থ হওয়ায় আমরা আমাদের এই সুজলা সুফলা শস্য শ্যামলা রূপসী বাংলাদেশ এতদিন যে বিশ্বের উন্নত দেশের কাতারে যেত, সেইটি আমরা অর্জন করতে পারিনি। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমাদের দেশের প্রায় সব রাজনৈতিক দল এক ব্যক্তি ও এক পরিবার কেন্দ্রিক। যিনি দলের প্রধান তিনি সরকার প্রধান, যিনি দলের নেতা তিনি সংসদ নেতা। রাষ্ট্র, সরকার, দলের সব ক্ষমতা একজনের হাতে কক্ষিগত। দলের মধ্যে কোনো গণতন্ত্র নেই। দলের মধ্যে গণতন্ত্র না থাকায় দেশ গণতন্ত্রহীন। গণতন্ত্র তো অনেক আগেই জাদুঘরে জায়গা করে নিয়েছে। দলের নেতা নির্বাচনের ক্ষেত্রে গণতান্ত্রিক রীতিনীতি অনুসরণ করা হয় না। দলগুলোর নিয়মিত সম্মেলন হয় না। সম্মেলন হলেও 1-2 বছরও দলের কমিটি, পূর্ণাঙ্গ কমিটি হয় না। দলীয় প্রধানের প্রেসক্রিপশনে দল পরিচালনা হয়, দলের কমিটি গঠিত হয়, টাকার বিনিময়ে দলের পদবি বেচা কিনা হয়। জাতীয় স্থানীয় নির্বাচনে কোটি কোটি টাকার বিনিময়ে দলীয় মনোনয়ন পাওয়া যায়। এছাড়া দলীয় প্রোগ্রামে
দলের কর্মকাণ্ড নিয়ে গঠনমূলক সমালোচনা করার কোনো উপায় নেই। দলের মধ্যে শুদ্ধি অভিযান কিংবা সংস্কারের কথা মুখে আনা তো মহাপাপ। অতীতে যে সমস্ত রাজনৈতিক দলের নেতারা দলের মধ্যে শুদ্ধি অভিযান সংস্কারের কথা বলেছে, সাংগঠনিকভাবে তাদেরকে চরমতম শাস্তির মুখোমুখি হতে হয়েছে। যেহেতু দলের যিনি প্রধান, তিনি আবার সরকার প্রধান, তার হাতে সব ক্ষমতা রয়েছে, তাই তার সামনে দলের নেতারা, মন্ত্রী, এমপিরাও সাহস করে কথা বলতে পারেন না। তারা যদি আসল কথা বলে, তাদের মন্ত্রিত্ব, দলের পদ দুটি হারানোর সম্ভাবনা থাকে। এই যদি হয় রাজনৈতিক দলগুলোর পরিস্থিতি বা চেহারা, সেই রাজনৈতিক দলগুলোর নেতাদের দ্বারা যে রাষ্ট্র সংস্কার কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব হবে না, তা বুঝতে তো রাজনৈতিক বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্র না থাকায় ব্যাঙের ছাতার মতো রাজনৈতিক দল গড়ে উঠছে। গত বছরের 5ই আগস্ট থেকে এই পর্যন্ত প্রতি মাসে গড়ে 3টি করে রাজনৈতিক দলের জন্ম হয়েছে। দেশের অন্যতম প্রধান সংবিধান প্রণেতা ডক্টর কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, রেজা কিবরিয়া, মাহমুদুর রহমান মান্না, ডাক্তার AQM বদরুদ্দোজা চৌধুরী, কর্নেল অলি আহমদ সহ অনেককে তাদের দল ছেড়ে আলাদা রাজনৈতিক দল গঠন করতে হয়েছে। ইতিমধ্যে গত 25শে এপ্রিল আরেকটি নতুন রাজনৈতিক দল জনতা পার্টি বাংলাদেশ গঠিত হয়েছে। এই দলের চেয়ারম্যান হলেন দেশের আলোচিত চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন। মহাসচিব হলেন সাবেক বিএনপি নেতা, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ। ইলিয়াস কাঞ্চনের নতুন দল নিয়ে এ পর্যন্ত দেশে অনিবন্ধিত দলের সংখ্যা দাঁড়ালো 30, নিবন্ধিত দলের সংখ্যা 49। তাই এই পর্যায়ে রাষ্ট্র সংস্কারের নামে আর কালক্ষেপণ না করে রাজনীতি ও রাজনৈতিক দল সংস্কার কমিশন গঠন করে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুদ্ধি অভিযান চালানো হোক। সুপ্রিয় দর্শক শ্রোতা, এদিকে জাতীয় ঐক্যমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের সুপারিশমালা নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক অব্যাহত রেখেছেন। দেশে নিবন্ধিত দলের সংখ্যা 49, সেখানে 36টি দল নিয়ে যদি জাতীয় ঐক্যমতের আলোচনা করা হয়, সেখানেতে রাজনৈতিক ঐক্যমত কখনো প্রতিষ্ঠিত হবে না, তা বলা অপেক্ষা রাখে না। তাছাড়া যেই দলের নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে, দেশের সেই প্রাচীনতম ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠনকেও, আওয়ামী লীগকেও সেখানে ডাকা হয়নি। কেন ডাকা হলো না? আওয়ামী লীগ তো কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠন নয়। দেশের সরকার প্রধান তো বলেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সরকারের কোনো পরিকল্পনা নেই। আওয়ামী লীগের যেসব মন্ত্রী এমপি অপরাধ করেছেন, বিদেশে টাকা পাচার করেছেন, খুন খারাপি করেছেন, তাদের অবশ্য অনেকে দেশ ছেড়ে পালিয়েছেন, অনেকে দেশের মধ্যে আত্মগোপনে আছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হোক, দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। কিন্তু 90% বেশি আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকদের অপরাধ কি? কেন তাদের বাড়িঘরে, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ করা হচ্ছে, তাদের জীবন বিষিয়ে তোলা হচ্ছে? এই যদি হয় অবস্থা, তাহলে হাসিনা সরকার আর বর্তমান অন্তর্বর্তী সরকারের মধ্যে পার্থক্য কোথায়? বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ একটি পুরানো রাজনৈতিক সংগঠন। এই সংগঠনকে বাদ দিয়ে দেশে কোনো নির্বাচন করা হলে সেই নির্বাচন দেশে বিদেশে গ্রহণযোগ্যতা পাবে না। তাই এছাড়া গত 9 মাসে সারা দেশে এক ধরনের নৈরাজ্য তৈরি হয়েছে, নজিরবিহীন নৈরাজ্য। মানুষের জান মালের কোনো নিরাপত্তা নেই। চুরি, ডাকাতি, খুন, রাহাজানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, আইনশৃঙ্খলার চরম অবনতি,
বদলি ও নিয়োগ বাণিজ্য, মব ভাইলেন্স সবকিছু মিলিয়ে আমজনতার পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এই সময়ে আর কাল বিলম্ব না করে রাজনৈতিক দলগুলোকে সংস্কার করে শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করা হোক। নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে অন্তর্বর্তী সরকারের প্রধান এবং অন্য উপদেষ্টারা তাদের ক্ষমতা হস্তান্তর করে সম্মানজনকভাবে বিদায় নিই, এটাই দেশবাসীর কামনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, জাতির এই ক্রান্তি লগ্নে, জাতির এই দুঃসময়ে দেশকে সঠিক জায়গায় আনতে হলে প্রয়োজন আমাদের দক্ষ, নবীন, ত্যাগী রাজনৈতিক নেতৃত্বে। ত্যাগী ক্যারিজমেটিক নেতৃত্ব ছাড়া এই জাতিকে সঠিক জায়গায় নিয়ে যেতে পারবে না। তাই আমরা যেসব নবীন অভিজ্ঞ নেতার স্বপ্ন দেখি, সেই নেতারা হবেন বহু গুণে গুণান্বিত। নেতা হবেন মহান, সৎ, সাহসী, সংগ্রামী, ত্যাগী, দূরদর্শী, নীতি আদর্শে পরীক্ষিত, আত্মপ্রত্যয়ী, আপসী, নিষ্ঠাবান, দায়িত্বশীল, উত্তম চরিত্রের অধিকারী। নেতার মধ্যে থাকবে দেশপ্রেম, দেশাত্মবোধ, সাধনা, অধ্যবসায়। নেতা হবেন নিবেদিত প্রাণ, সাম্প্রদায়িক, কর্মঠ, প্রতিশ্রুতিশীল, পরিশ্রমী, প্রগতিশীল, বিচক্ষণ, নির্লোভ, নিরহংকার, পরোপকারী, কর্তব্যপরায়ণ, কর্মী বান্ধব, জনদরদী ও জনবন্ধু। নেতা হবেন অমায়িক ব্যবহার, আচার আচরণে একজন পরিশীলিত সজ্জন ভদ্রলোক। নেতা হবেন বিনয়ী, ধার্মিক, মানবতাবাদী, সমাজ সংস্কারক। নেতার মধ্যে থাকবে অগাধ ভালোবাসা, সৌজন্যবোধ, নিয়মানুবর্তিতা, বাগ্মিতা শক্তি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও কৃতজ্ঞতা। নেতা হবেন ন্যায়নিষ্ঠ, শিক্ষানুরাগী, সংস্কৃতিসেবী ও সমাজসেবক। নেতার মধ্যে থাকবে শিষ্টাচার, সৌজন্যবোধ, আন্তরিক সহানুভূতি। হিংসা, ঘৃণা, বিদ্বেষের বিপরীতে হবে নেতার শক্তিশালী অবস্থান। থাকতে হবে দেশ ও জনগণের জন্য নিজেদের উৎসর্গ করার মানসিকতা এবং সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানের দক্ষতা। নেতাকে দলীয় সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে উদার দৃষ্টিভঙ্গি ধারণ করতে হবে। কিন্তু বিগত 5 দশকে বাঙালি জাতি দল ও সরকার পরিচালনায় যোগ্য নেতৃত্ব পায়নি বললে চলে। তাই পরিশেষে আবারও আমি আহ্বান জানাতে চাই, রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর সংস্কারের পক্ষে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। বিশেষ করে আমাদের নতুন প্রজন্মকে এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এই ব্যাপারে জনমত গড়ে তুলতে হবে। আমি চাই এই বিষয় নিয়ে সারা দেশ পোস্টারে পোস্টারে সয়লাভ হয়ে যাক। পোস্টারের একমাত্র স্লোগান হবে, রাষ্ট্র সংস্কারের আগে প্রয়োজন রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর সংস্কার। সম্মানিত দর্শক শ্রোতা, আপনাদেরকে আবারও ধন্যবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের জাতীয় জনগুরুত্বপূর্ণ ভিডিওটি আপনারা শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আগামী সপ্তাহে আবারও দেখা হবে অন্য কোনো সমস্যা নিয়ে। ধন্যবাদ।